প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন আব্দুল আউয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, দিল্লিতে উপদেষ্টাকে হেনস্থা, সম্পর্কে অস্বস্তি, প্রতিবাদ, ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব। দৈনিক আমার দেশ, বেনজির গ্রেফতারে আওয়ামী লীগে আতঙ্ক, সংবাদপত্রের কালো দিবস আজ। এনইসির সেমিনারে তথ্যমন্ত্রী, গণমাধ্যমকে নিখুঁত করতে সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। দৈনিক ইত্তেফাক, বাজেটে নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর চাপ কমার স্পষ্ট ইঙ্গিত নেই। বেনজিরকে ফেরানোর উদ্যোগ, ট্রাইব্যুনালের 10 মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক। দৈনিক সমকাল, ভারতীয় দূতকে তলব, তীব্র অসন্তোষ জানালো ঢাকা, উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা। বেনজিরের দুর্নীতির 6 মামলার নথি পাঠানো হবে দুবাই। দৈনিক যুগান্তর, ডাক্তার জাহেদকে হেনস্থা, ক্ষুব্ধ বাংলাদেশ, ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তি। দৈনিক মানবজমিন, রাজধানীর 4টি বাসস্ট্যান্ড স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত দূতকে তলব, অসন্তোষ। দৈনিক কালের কণ্ঠ, আবাসনে অর্থনীতি পুনরুদ্ধার, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা, পর্যায়ক্রমে সরানো হচ্ছে ঢাকার 4 বাস টার্মিনাল। দৈনিক কালবেলা, সফটওয়্যারের কোড বদলে মহালুট, রসিকের সাবেক মেয়রের রাজনৈতিক ছত্রছায়ায় শক্তিশালী লুটেরা চক্রের কারসাজি। ঢাকার 4 বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর। নিরাপত্তা ওয়াচ লিস্টে নাম থাকায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয় ডাক্তার জাহেদকে। দৈনিক ইনকিলাব, জনগণের চেতনা উপলব্ধি করতে হবে ক্ষমতাসীনদের, ভারতের দালালরা সাবধান, চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, জালিয়াতি দুর্নীতির নথি যাচ্ছে দুবাইয়ে। দৈনিক দেশ রূপান্তর, বেনজিরকে ফেরানো কঠিন, দুবাইয়ে পুলিশের হাতে 2 দেশের পাসপোর্ট। দৈনিক নয়াদিগন্ত, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধাবসান, রাজধানীর 4 বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক বণিক বার্তা, গ্রামীণ অর্থনীতিতে মন্দা, ব্যাংক ঋণ প্রবাহ ঋণাত্মক। দ্য ডেইলি স্টার, Dhaka summons Indian envoy over Jahez Delhi airport order. Foreign Ministry hands note of displeasure. The New Age, proposed amendments to weaken ACC further. Government summons Indian envoy over Delhi incident. Daily Observer, PM order DSCJ DNCC to improve traffic system. Government taking a step to bring back take 30 trillion spun out. Delhi airport row, Indian envoy summoned. FM terms it unfortunate. Dr. Jahed didn't carry diplomatic passport. আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। সংবাদপত্রের আজকের দিনটি কালো অধ্যায় হিসেবে পরিচিত। আমরা জানি 1975 সালের আজকের দিনে তৎকালীন বাকশাল সরকার একটি অধ্যাদেশ জারি করে সরকারি প্রচার মাধ্যম হিসেবে 4টি পত্রিকা রেখে সব পত্রিকার ডিক্লারেশন এবং পাবলিশ বন্ধ করে দিয়েছিল। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল। সেই কালো দিবস আজ। একজন সাংবাদিক হিসাবে পত্রিকা এবং সংবাদ মাধ্যমের এই যে ফেসিবাদী আচরণ বা সেই প্রেক্ষাপট থেকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যখন এই আলোচনা শুরু করেছি তখন ফেসিবাদের কালো দিবসের 50তম বর্ষ আজকে উত্তীর্ণ হচ্ছে। অর্থাৎ 1975 সালে শুরু করেছিল, 1976 সালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এই দিবসটিকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই থেকে এই 50 বছর ধরে নানাভাবে দিবসটি পালিত হয়ে আসছে। এই দিবসের পালনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবারে আমরা আলোচনা করতে পারি, সেটি হচ্ছে যে এই প্রথমবার এই কালো দিবসটি বেশ বড় স্পেসে আলোচনা হচ্ছে। গতকালকে তথ্যমন্ত্রীর অনুষ্ঠানে
সম্পাদকদের প্রতিষ্ঠানে আলোচনা হয়েছে, আজকে প্রেস ক্লাবের সাংবাদিকদের আলোচনা হয়েছে, আজকে আরও বহু আলোচনা হয়েছে। এবং এই দিবসটি যদিও সরকারিভাবে কখনো পালিত হয় না, কিন্তু একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই প্রথমবার সরকার, সাংবাদিক এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে দিবসটি পালিত হতে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে আমরা যখন এই দিবসটি পালন করছি, তখন তথ্যমন্ত্রী অনেকগুলো কথা গতকালকে বলেছেন। তিনি স্বাধীন কথা বলেছেন এবং তিনি বলেছেন এই দিবসটিকে আমরা মত প্রকাশের দিবস হিসেবে পালন করতে পারি কিনা সেসব প্রেস কমিশনের কথা বলেছেন। কিন্তু আমরা যখন এই দিবসটি পালন করছি তখন আমাদের একটু খুঁজে দেখা দরকার যে আসলে আপনি যদি দেখেন তাহলে এই দিবসের সূচনাটা কিভাবে আমাদের মাঝে এসেছিল। আপনারা জানেন যে সেই 1973 সালে বিখ্যাত সাংবাদিক আব্দুল সালাম সাহেব, যিনি সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক হয়েছিলেন, যিনি অন্য পেশা থাকা সত্ত্বেও চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিক হয়েছিলেন, আব্দুল সালাম সাহেব একটি বিখ্যাত সম্পাদকীয় লিখেছিলেন দ্য সুপ্রিম টেস্ট। এই সুপ্রিম টেস্টের মধ্যে তিনি যে কথা তুলেছিলেন সেই কথাটা হচ্ছে যে ওই সরকার 73 সালের সরকারের বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। আমরা আজকের প্রেক্ষাপটে যদি আজকের দিবসটিতে দেখি তাহলে আমরা দেখব কিন্তু এই একই প্রশ্ন কিন্তু 2024 সালে উঠছে। যে সরকার 24 সালে বিপ্লবী পরিবর্তনের মধ্যে দিয়ে আসলো, তখনও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে এই সরকার কি সাংবিধানিক, না এই সরকার বিপ্লবী। তাহলে আমরা কিন্তু দেখতে পাই এই 50 বছর পরে আমরা যখন এই আলোচনাটা করছি, তখন আমরা গোড়ায় যদি যাই তাহলে আমরা দেখি যে 1973 সালে যখন এই সালাম সাহেব এই কথা লিখছেন, তারপরে কিন্তু 74 সালে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করলেন সরকার, এবং তারপরে কিন্তু সরকার একদলীয় শাসন ব্যবস্থা করলেন বাকশাল। কিন্তু এই সমস্ত ঘটনার গোড়ায় ছিল 73-এর নির্বাচন। 1973 সালে সরকার স্বাধীন বাংলাদেশে প্রথম যে নির্বাচনটি অনুষ্ঠান করে, এই নির্বাচনটা কিন্তু 193 সিট সম্ভবত সরকার পেয়েছিল, 11টি সিট সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। কিন্তু এই নির্বাচনটি নিরপেক্ষ ছিল না। এই নির্বাচন নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছিল মূল, এবং সেই নির্বাচনের প্রশ্ন দিলে আমরা জানেন 1971 সালে 72-73 সাল থেকে বাংলাদেশের সবচেয়ে সরব পত্রিকা ছিল গণকণ্ঠ, এবং সেই গণকণ্ঠ সরকারের যে বিভিন্ন অনিয়ম, বিভিন্ন দুর্নীতি নিয়ে লিখতেছিল, এবং গণকণ্ঠকে বন্ধ করার মধ্য দিয়েই কিন্তু সরকারের এই বাকশালী প্রবণতাটা শুরু হয়েছিল। এবং গণকণ্ঠ বন্ধ হয়েছিল কিন্তু পাকিস্তানের জেনারেল আইয়ুব খান যে সংবাদপত্র বন্ধের যে আইন করেছিলেন, সেই আইন দ্বারাই কিন্তু তখন গণকণ্ঠ বন্ধ করা হয়েছিল। গণকণ্ঠ বন্ধ থেকে শুরু করে এই সাংবাদিকদের উপর যে নির্যাতনের ধারাটা, এই ধারাটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয়। আমরা সংবাদপত্রকে, এটা দুর্ভাগ্যজনক যে গত 50 বছরে এই দিবসটি কোনো রাজনৈতিক দল পালন করেনি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু রাজনীতির নির্যাস। সংবাদপত্রটা হচ্ছে সমাজের দর্পণ নয়, গণতন্ত্র আছে কি নাই তার নার্ভ সেন্টার। তাহলে একটি সমাজে যদি গণতন্ত্র না থাকে তাহলে সেখানে সংবাদপত্র থাকে না। তাহলে সংবাদপত্র বন্ধ করে দেওয়ার মানে হলো, যখন দেশে বাকশাল হলো, একদলীয় শাসন হলো, তখনই কিন্তু দেশে সংবাদপত্রগুলো বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই যে বাকশাল তৈরি হলো, তার মূলে যে নির্বাচনের কথা আমি বলছি, সালাম সাহেব যে প্রশ্নটা তুলেছিলেন সরকারের অস্তিত্ব নিয়ে, তাহলে সেই যে নির্বাচনের প্রশ্ন, যে প্রশ্নটা আসলো, তাহলে সেইখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আমরা আলোচনা করি না। আপনি জানেন বাকশালের বিরোধিতা করেছেন ব্যারিস্টার মনির হোসেন, জেনারেল মির্জা ওসমানী। জেনারেল মির্জা ওসমানী কিন্তু সুনির্দিষ্টভাবেই তিনি বলেছিলেন যে বাকশাল করার কোনো ম্যান্ডেট কিন্তু আমরা নির্বাচনে গ্রহণ করিনি, অর্থাৎ যেই নির্বাচন অনুষ্ঠিত। তাহলে বাকশাল নামক যে অগণতান্ত্রিক ব্যবস্থা সমাজের উপর চেপে বসেছিল, একদলীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ মানুষের মুখ বন্ধ করার যে পদ্ধতিটা, অর্থাৎ কথা বলতে না দেয়া। তাহলে কথা কেন আমরা বলতে দিচ্ছি না? কথা বলতে দিচ্ছি না যেহেতু কথা বললে অনিয়ম বলা হয়, কথা বললে দুর্নীতি বলা হয়, কথা বললে ফ্যাসিবাদের কথা বলা হয়, কথা বললে দুঃশাসনের কথা বলা হয়, কথা বললে চোরের কথা বলা হয়, কথা বললে চুরির কথা বলা। এই যে সরকারের যে টোটাল অনিয়ম, এই অনিয়মকে চাপা দেওয়াই ছিল মূলত মানুষের মুখ বন্ধ করার একটি বড় মাধ্যম। এবং এই কাজটা সরকার করেছে, রাজনৈতিক দল শুধু করেছে, আমাদের এক শ্রেণীর সাংবাদিকরাও কিন্তু তখন ছিল। এটা সেই সময়কার কাগজে দেখবেন, আমি আর আজকে সেই সমস্ত দিন উল্লেখ করতে চাই না, কিন্তু তখন কিন্তু কথা আছে প্রেস ক্লাবের সামনে রাখা ট্রাকে বৃষ্টিতে ভিজে কোরবানির গরুর মতো, কিন্তু আমরা সেদিন অনেকেই কিন্তু গিয়া সরকারে বাকশালে জয়েন করেছিলাম, এবং বাকশালে যোগদান করা কিন্তু তখন ম্যান্ডেটরি করা হয়েছিল। তখন প্রেস ক্লাবে এবং সারা দেশে এটা ঘুরে ঘুরে দেখা হতো কে বাকশালে যোগদান করলো না। অর্থাৎ বাকশালকে বাধ্যতামূলক করা হয়েছিল, অলিখিতভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়ার এই জগদ্দল পাথরটা। অনেকেই বাকশালের সাংবাদিকদের মধ্যে বেশ কিছু লোক, নির্মল সেন সহ অনেকেই সেদিন বিরোধিতা করেছিলেন, কিন্তু সেই বিরোধিতা কার্যত কোনো রূপ নেয়নি। সেই বিরোধিতা রূপ নিল কখন? সেই বিরোধিতার রূপ নিল
মূলত ৭৫-এর ১৫ই আগস্টের পরিবর্তনের পরে, এবং সেই পরিবর্তনটাকে ধারণ করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কিন্তু এসে আবার গণতন্ত্রকে যখন বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করলেন, সংবাদপত্রকে ফিরিয়ে দিলেন, তখন কিন্তু যে সংবাদপত্রগুলো, অর্থাৎ সারা দেশের যে সংবাদপত্রগুলো, সমস্ত সংবাদপত্রই কিন্তু আমরা বলি 4টি খোলা রেখে, আসলে ব্যাপারটি তা নয়। এই 4টি কোনো ব্যক্তি বা লেখনার কাগজ ছিল না। ইত্তেফাক তখন বেরোয়েছে সরকারি নিয়ন্ত্রণে। ইত্তেফাক আনোয়ার হোসেন মঞ্জু বা ব্যারিস্টার মৌলভী হোসেন নেতৃত্বে বাইরে সরকারের কথা বলার জন্যই, অর্থাৎ সরকারের প্রচার মাধ্যম ছিল এই 4টা, 4খানা কাগজ সরকারের কথা তুলে ধরার জন্য লেখা, যেটা আইওয়াশ, অর্থাৎ সংবাদপত্র বন্ধ করেছি কিন্তু আছে। এই যে একটা আইওয়াশ করা ফ্যাসিবাদী প্রক্রিয়া, এই আইওয়াশের জন্য সরকারি নিয়ন্ত্রণে 4খানা কাগজ, এবং এইটা পরিচালনার জন্য সরকার একটি কর্তৃপক্ষ তৈরি করে দিয়েছিল। অর্থাৎ তাদের অথরিটির বাইরে এখানে কোনো কথা ছাপা যাবে না। পুরা দেশটা, এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটাকে যদি আমরা দেখি, এটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় বিরোধিতা। কারণ আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইটা করেছিলাম, তার একটি বড় কারণ ছিল আমরা কথা বলতে চাই। আমরা বলতাম সামরিক শাসন কথা বলতে। আপনাকে একটা শিরোনাম আমি বলি, সেই পাকিস্তান আমলে ইত্তেফাকের একটা ভিতরে একটা খবর ছাপা হয়েছিল যে একদল মধ্যবয়সী যুবক বই খাতা হাতে, হাত উঁচাইতে উঁচাইতে, কিছু বলিতে বলিতে বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করিয়া বের হইয়া গেল। আপনি বুঝতে পারতেন যে ছাত্র বিক্ষোভ লেখা যাবে না। এই শব্দটাকে কত ঘুরিয়ে লিখতে হয়েছে। ছাত্র বিক্ষোভ, সবাই বলতে বই খাতা হাতে কারা? ছাত্ররা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করতে পারি, হাত উঁচাইয়া কিছু বলিতে পারি, স্লোগান করছে, কিন্তু যেহেতু নিষেধাজ্ঞা ছিল, ছাত্র বিক্ষোভ লেখা যাবে না। তাহলে যেই ছাত্র বিক্ষোভের কথা না লেখার জন্য আমরা 69-এর পরিবর্তন করেছি, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম করেছি, তাহলে সেই কথা না বলার জন্যই কিন্তু টোটালি, তাহলে সেটা আইয়ুব খান যে আইন করেছিল, সেই আইনের চেয়েও জঘন্য থেকে জঘন্যতর একটা অবস্থা তৈরি করলো। এই যে অবস্থাটা তৈরি করলো, আপনি দেখেন বাংলাদেশের ৫-৫০ বছরের, এই আজকে ৫-৫০ বছরের বাংলাদেশে ৩০ বছর আমরা কাটিয়েছি বেসামরিক এবং সামরিক দুঃশাসনে। তাহলে আপনি সংবাদপত্রের স্বাধীনতার কথা যে আমরা আজকে বলছি, সংবাদপত্রে যে বাংলাদেশের দুর্যোগের কথা বলছি, দুর্ভোগের কথা বলছি, সাংবাদিকদের দুর্গতর কথা বলছি, তাহলে এখানে মানুষ আসবে কি করে? ৩০ বছর ধরে তো আমরা কাটিয়েছি সংবাদবিহীন অবস্থায়, হিজ মাস্টার্স ভয়েস। আর তারপরে যে কথাটা আমরা বলি, সেই কথাটা হচ্ছে যে সংবাদপত্রের নামে যেগুলো ছিল, আমরা গত 13, 14, 15 বছর দেখেছি, এটা তো সাংবাদিকতা না। আমাদের সম্পাদকরা প্রধানমন্ত্রীর পদলেখন করার জন্য যে সমস্ত শব্দাবলী উচ্চারণ করেছে, আমার মনে হয় সেগুলো উচ্চারণ না করাই ভালো। একজন সাংবাদিক হিসাবে মানুষের যে, আপনি কিন্তু দেখেন, একটা উদাহরণ আমরা বলি, এটি সেদিন একজন প্রেস ক্লাবে একটি লেখা একজন ব্যক্তি লিখেছেন যে মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি একটি সম্মেলনে গেছেন এবং পাকিস্তানের ডনের সম্পাদক কোনো কারণে তার একটা বিরোধিতা করেছিলেন। তো ডনের সম্পাদক সে কারণে তিনি সামনে না এসে তিনি পিছনে বসেছিলেন। দেখা যখন জিন্নাহ প্রবেশ করলেন, তখন দেখলেন যে ডনের সম্পাদক পিছনে। তিনি বললেন যে সম্পাদকদের পিছনে থাকা ঠিক না, আসেন সামনে আসেন। অর্থাৎ সাংবাদিকদের ভিত্তি কী? সাংবাদিকরা তো কাজ করে সমাজে গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার জন্য। সেকেন্ড পার্লামেন্ট, আমরা সংবাদপত্রকে বলি, প্রেস ক্লাবকে বলি সেকেন্ড পার্লামেন্ট। মানে এখানে মানুষ তার কথাগুলো সরাসরি বলতে পারে। একজন লোক সংসদে গিয়ে এমপি লাগে, কিন্তু একজন সাংবাদিক যখন একজন মানুষের দুর্ভোগের কথা লাগে, এটা সরাসরি সরকারের কাছে চলে যায়। তাহলে মানুষের দুঃখ, দুর্ভোগ, দুর্যোগ, এই কারণগুলোর কিন্তু মূল বিষয় হচ্ছে সরকারের প্রশাসন। আমরা যে আমলাতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকি, এখানেই কিন্তু যে টর্চার, যে নির্যাতন, যে অনিয়মগুলো হয়, এগুলোই তুলে ধরা সাংবাদিকদের। আমাদের মতো দেশে, অন্যান্য দেশে অনেক পার্থক্য আছে, কিন্তু আমাদের এখানে সাংবাদিকদের প্রধান কাজই হচ্ছে মানুষের সাথে থাকা। তাহলে এই যে মানুষের কাছে থাকতে গিয়ে, মানুষের দুর্ভোগ তুলে ধরতে গিয়ে, মানুষ গণবিরোধীদের চরিত্র উন্মোচন করতে যাতে না পারা যায়, সেজন্যই কিন্তু মূলত একদলীয় শাসন ব্যবস্থা করা ছিল। আজকে কিন্তু আমরা এই কথাটা বলি এবং দূরের সাথে বলতে পারি যে এই যে দেখেন 30-40 বছর পরে বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা কী দিয়েছি? আমরা মনে করি যে স্বাধীন বাংলাদেশে এই প্রথম একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে যারা নির্বাচন করেছেন সরকার নির্বাচনের অংশ ছিল না, তারা কোনো দল না, তারা কোনো ইলেকশন করে নাই। তাহলে এইরকম একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যে সরকার তৈরি হয়েছে, জনগণ যাদেরকে সরকার গঠনের মধ্যে দায়িত্ব দিয়েছেন,
সেই কারণে কিন্তু এবারে দেখেন আপনি এই যে সংবাদপত্রের স্বাধীনতা দিবসে অথবা আমাদের কালো দিবস বুঝি, এবারে সরকারিভাবে, কিন্তু সরকারিভাবে না হলেও সরকারি লোকজনের উপস্থিতিতে সেখানে তত্ত্ববন্দী এসছেন, আজকে বোধহয় তথ্য প্রতিবন্ধী একটা অনুষ্ঠানে আছেন, তারপর সে এডিটর্স কাউন্সিল মিলেছেন। তাহলে গতকাল কিন্তু প্রধানমন্ত্রী টেলিভিশনে কথা বলেছেন, বৈঠক করেছেন গণমাধ্যম, এবং সেখানে তিনি কিন্তু বলেছেন সরকারের তোষামোদ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ। এই কথাটা কিন্তু এই যে কথাটা তিনি বলেছেন, এই কথাটা কিন্তু যথার্থ বলেছেন। এই কারণে বলেছেন, আপনি কিন্তু দেখবেন বাংলাদেশের গত ৫-৫০ বছরে মিডিয়া যদি কখনো স্বাধীন থেকে থাকে সেটা হলো বেগম খালেদা জিয়ার আমলে। বেগম খালেদা জিয়ার আমলে একটি সংবাদপত্রে বলতে পারবেন না সেন্সরশিপ ছিল। আমরা তখন সরাসরি কাজ করেছি। এমনকি উদাহরণ হিসেবে বলা যায়, একটা উত্তরবঙ্গের একটি ঘটনা ছিল যে সারাদিন সাংবাদিকরা অপেক্ষা করছে, এটা লেখা যাবে না, মধ্যরাতে দেখা গেল কোনো সেন্সরশিপ নাই, কারণ উনি মনে করেন খবর যাওয়া উচিত। আর সংবাদপত্রের স্বাধীনতা নার্সিং করেছেন জিয়াউর রহমান, এবং তিনি শুধু এই যে তাত্ত্বিকভাবে করেছেন তা তো না, তিনি প্রেস ক্লাবের জন্য অর্থায়ন করেছেন, সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করেছেন। ওই আবাসনের মিটিংয়ে আমি ছিলাম, উনি বলেছেন পঞ্চপাই দিয়া অফিস করবেন, রিক্সা ভাড়া দিয়ে বাড়ি করবেন। উনি তখন বলতেন যে সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কাজ করবে কোথায়, সে লিখবে কোথায়? সে তো আসলে তো সাংবাদিকদের তো আপনি আর দাবি করা ঠিক না যে সাংবাদিকদের জন্য সরকার একটা জাতীয় প্রোগ্রামের অংশ হিসাবে সাংবাদিকরা নিরাপত্তা বলায় থাক, কিন্তু সাংবাদিকদের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করেন, সেখানে যদি অর্থায়ন হয়, অর্থাৎ যার ভাত খাবেন তারই তো গুণ গাবেন, তাহলে সরকারের থেকে যদি আপনি নিয়ন্ত্রণে চলে যান তাহলে তুমি সাংবাদিকতা করার বারে নাই, তাহলে তো আপনি আমলা কামলা বা অন্য কিছু। তাহলে সাংবাদিকতা নার্সিং, সাংবাদিকতার নার্সিংটা হলো গণতন্ত্রের নার্সিং। ওই কথাটা তিনি বলেছেন, যেখানে উমেদার হওয়া যাবে না, মোসাহেব হওয়া যাবে না, তাবেদারি করা যাবে না, দালালি করা যাবে না, বরং যেটা করা যাবে সেটা হলো বস্তুনিষ্ঠতা। খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা করতেন। খোদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনি দেখেন যে সেখানে সাংবাদিকদের অবাধ বিচার, বহু লোক জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, কিন্তু লিখলেই তাদেরকে মানে এই গত ১৫ বছরের মতো মানহানি মামলা, কোমরে দড়ি দিয়া, অর্থাৎ চোরকে চোর বলা যাবে না, চোরকে চোর বললে আমাকে আদালতে কোমরে দড়িয়ে নিতে হবে, সাংবাদিকদের গ্যারান্টি। আপনি সাগররুনির মামলার কথা দেখেন, আপনি ওই যে প্রথম আলোতে রোজিনার কথা দেখেন, একটা রিপোর্ট লিখছে স্বাস্থ্য, সেই জন্য তাকে স্পেশাল একটা বিচার করা হয়েছে। এটা স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট কাদের জন্য? গুপ্তচর, রাষ্ট্রবিরোধী। তো সাংবাদিকরা খবরটা কোথায় পাবে? সাংবাদিকদের খবরটা তো যারা খবর তৈরি করে তারাই দেন। এইটাকে অফিসিয়াল সেক্রেসি অ্যাক্টের মধ্যে নিয়ে আপনি বিচার করতেছেন। কতটা নির্বোধ এবং কতটা দুঃশাসক হলে, এবং এই দুঃশাসনের সাথেই কিন্তু মূল পারপাসটা সেটা বাংলাদেশের মানুষের মত প্রকাশিত হোক, এতে সবচেয়ে বেশি ক্ষতি কার? সবচেয়ে বেশি ক্ষতি ভারতের। কারণ ভারত জানে যে বাংলাদেশের মানুষ যদি স্বাধীন থাকে তাহলে এই দেশের মানুষকে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করানো সম্ভব না। এই জন্য তারা তাদের মাথার উপরে একটা পাপেট সরকার বসাই দিয়া জনগণকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ছাতার খুঁটিটা ধরে রেখে, এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখে মানুষকে নিয়ন্ত্রণ করার যে দুঃসাহ এবং অনিয়মতান্ত্রিক একটা অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা হয়েছিল, সেইটাই কিন্তু শুরু হয়েছিল। ওই যে বললাম ৭৩ সালে সালাম সাহেব কিন্তু শুরুতেই বলেছেন এই সরকারের প্রকৃতি কী। যেই সরকারের প্রকৃতি থাকে না সেই সরকারের তো দাবি নাই। সন্তানের যদি পিতৃত্ব না থাকে তাহলে তাকে আপনি বাপ ডাকবেন কাকে? তাহলে বাংলাদেশের এই দুঃশাসন, অর্থাৎ আজকে পর্যন্ত গত ৫০ বছরে বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ, দুর্নীতি, অনিয়ম যা কিছু হয়েছে, তার মূলে হলো এই মিডিয়ার কণ্ঠ বন্ধ করা, প্রকৃত সাংবাদিকদের উঠতে না দেওয়া এবং সাংবাদিকদের কাজ করতে সুযোগ না দেওয়ার কারণেই কিন্তু জনগণ সত্য থেকে বঞ্চিত হয়েছে, নির্যাতন বেড়েছে এবং অগণতান্ত্রিক ব্যবস্থা। সর্বোপরি বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার মিনিমাম ইউনিট নির্বাচন, সেই নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু আপনি যদি নির্বাচন রেস্টোর করেন, ক্রমাগতভাবে যদি নির্বাচনী পদ্ধতিটা বাংলাদেশ চালু থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন মানুষ আস্তে 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 স্বাবলম্বী হয়ে উঠেছে। মানুষের কথা বলতে, মানুষের অধিকার প্রয়োগের একেবারে মিনিমাম জায়গাটা তো ভোট। আমরা যেমন কথা বলতেছি স্টুডিওতে এসে, এটা হয়তো আমার মতো আরও ২-৪ জন জানে, কিন্তু একজন সাধারণ নিরক্ষর মানুষ সে তার অধিকার প্রয়োগ করে কীভাবে? সে তো অধিকার প্রয়োগ করে ভোটের মাধ্যমে। সেই ভোটটাই যদি আপনি দিতে না দেন, একজন মানুষের ভোটাধিকার আর সংবাদপত্রের লেখার অধিকার আসলে সেম। কারণ আমি পারি বলে লিখতেছি, সে পারে বলে ভোট দিচ্ছে। সুতরাং সেই কারণে ভোটাধিকার প্রত্যাবর্তন করা, অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম ৭৩-এর নির্বাচনকে কলঙ্কিত করে পরবর্তীকালে বাকশাল করা হয়েছিল। আজকে আমরা মনে করি এই দিনে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইন কানুন সব কিছু আছে, কিন্তু ফ্যাসিবাদ মোকাবেলার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ভোটাধিকারের যে বিষয়টি, এটি নিশ্চিত করা দরকার। এবং রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে ঐক্যমত থাকতে হবে যে এখানে তার হাত দিতে পারবে না, যত কথাই থাক।
মত দল আমার মত থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু মত প্রকাশের ক্ষেত্রে কোনো রকম নিয়ন্ত্রণ করা যাবে না, এই অঙ্গীকারটা কিন্তু তাদের জন্য খুবই জরুরি। এক্ষেত্রে সাংবাদিকদেরও কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটা গতকাল অবশ্যই 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 সাংবাদিকরাও কিন্তু আমরা দেখেছি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে, দ্বিধা বিভক্ত বহু বিভক্ত। এবং সমাজের মধ্যে ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে মোসাহেবির এই যে প্রকৃতি এটা কেন? আমরা এখনো কিন্তু কোনো মন্ত্রী দেখলে বা কোনো পদস্থ ব্যক্তি এমনভাবে আমরা দৌড়তে শুরু করি মনে হয় ঘোরাও পারে না। ব্যাপারটা তো ঠিক না। যে যার অবস্থানে এবং মর্যাদা দাঁড়িয়ে থেকে সাংবাদিকতার যে মূল শর্ত সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু পেশা শক্তিশালী হবে। আদারওয়াইজ পেশাকে শক্তিশালী করার তো কোনো বিকল্প রাস্তা নেই, কিন্তু মানুষ এই কাজ করবে। আর আমি যদি কাজ করতে না জানি তাহলে তো পেশাটা শক্তিশালী হবে। লিখতে হবে, জানতে হবে আমাকে কি লিখতে হবে, কেন লিখতে হবে, কার পক্ষে কার বিপক্ষে, কে শত্রু, সেটা জানলেই না একটা দেশ শক্তিশালী, আদারওয়াইজ তো শক্তিশালী হবে না। যে আমরা আরেকটি বিষয় আছে অনুষ্ঠানে, আপনি জানেন গতকাল থেকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদকে নয়াদিল্লিতে বিমানবন্দরে হেনস্থা করার অভিযোগ করছে। উনি অনেকটা বাধ্য হয়েই ঢাকায় ফেরত এসেছেন। এক্ষেত্রে ভারতীয় দূতাবাস অর্থাৎ ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে গতকাল তলব করেছিল ফরেন মিনিস্ট্রি থেকে। তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা, পররাষ্ট্রমন্ত্রীও বলছে এটা অনাকাঙ্ক্ষিত। তো কেন হঠাৎ করে আমরা যখন দেখছি ভারতের সাথে আমাদের সম্পর্ক এই স্বস্তি এই অস্বস্তি, কি বা আসলে কি? আপনি কিন্তু কয়েকদিন আগে দেখেছেন যে এই যে নতুন অ্যাম্বাসেডার ভারতীয় যে দূত, তিনি এসে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ ভারত একত্র হলে, আমাদের তথ্যমন্ত্রীটা প্রতিবাদ করেছেন, আরও অনেকে কথা বলেছেন যে সার্কই টিকতেছে না, সেখানে বাংলাদেশ ভারতের ঐক্য হওয়ার তো কোনো আসুন। কথাটা কিন্তু আপনি যদি একটু গোড়ায় যান তাহলে দেখতে পাবেন যে ফেসিবাদকে তারা যারা শেল্টার দিয়েছেন, শেল্টার দেওয়ার পর থেকে কিন্তু সীমান্তের হামলা, অভ্যন্তরীণ গোলমাল, পুশিনও কিন্তু বন্ধ হয়নি, পুশিন এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু এইটারই অংশ। এখানে ডক্টর জাহিদ হচ্ছেন সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। জাহিদ এবং খবরগুলোতে কিন্তু বলা হয়েছে জাহিদেরকে তো অনুমোদিতভাবে সেখানে, জাহিদ তো ইলিগাল কোনো ব্যক্তি না, তিনি রাষ্ট্র হয়ে তিনি লাল পাসপোর্ট ব্যবহার করছেন না গ্রিন পাসপোর্ট ব্যবহার করছেন ব্যাপারটা তারা, তিনি তো গোপনে যান নাই, তিনি তো বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারতের সাথে কথা বলে অনুমোদিতভাবেই গেছেন। সুতরাং তার সাথে যে আচরণটা করা হয়েছে সেটাও কিন্তু খুব হিসাব নিকাশ করেই করা হয়েছে। এটা বাংলাদেশের প্রতি ভারতের যে অবন্ধুত্ব সুলভ এবং অপ্রতিবেশী সুলভ যে আচরণ, তার আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। এ থেকে আমরা কিছু অনুমান করতে পারি এবং কিছু সিদ্ধান্ত নিতে পারি। অনুমান ভিত্তিক কথা কম বলা ভালো, কিন্তু তবুও মনে করি যে আপনি তো বাঘ তো শিকার ধরার আগে উৎপাতে, শিকার দেখে না কিন্তু বাঘ দেখে। এই যে বাঘের শিকার ধরার প্রমাণতা, এটা কিন্তু এই যে ঘটনাগুলো থেকে মনে হয় যে ভারতের বর্তমান শাসক এরা যদিও এখন কোনো না কোনোভাবে জনবিচ্ছিন্ন, কারণ ভারতের বর্তমান শাসকদের অবস্থা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা ভালো না, কিন্তু তারপরেও আমরা মনে করি যে সেখানে তাদের একটা নীলনকশা আছে। সেই নীলনকশাকে কিন্তু তারা বাংলাদেশকে একটা থ্রেট দিল, এবং এই থ্রেটটা দিল কোথায়? যখন তারা জনগণ কর্তৃক উচ্ছেদকৃত এবং ফ্যাসিস্টকে তারা আশ্রয় দিয়েছে, এবং যেখানে শত শত আওয়ামী লীগের কালকে ইন্ডিয়ান ওই ইউটিউবে দেখলাম যে ইন্ডিয়ান ব্লগাররা বলতেছে যে আওয়ামী লীগেরা সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিলাসী জীবনযাপন করতেছে। তাহলে তারা যদি সেখানে থাকতে পারে, তাহলে বাংলাদেশের সরকারের জনগণের নির্বাচিত একটি সরকারের একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেখানে ঢুকতে পারলো না। ব্যাপারটা খুব জটিল। এই কারণে জটিল, ওই যে বাংলাদেশকে তারা হয়তো মনে করতেছে পাত্তা না দিলে কি হয়। সেজন্যই কিন্তু ওই এর আগে ইউনূস সাহেব কথাটা বলেছেন এবং সেদিন তথ্যমন্ত্রীও কথাটা বলেছেন, বা কথাগুলো আসছে যে ভারতের চোখে চোখ রাখা। অনেকে এটা বললে পরে প্রতিবাদ করেন, তারা মনে করেন যে ভারতের সাথে কি আমরা যুদ্ধে পারি। আমি তো মনে করি যে পারমাণবিক বিষয়টা কি, পারমাণবিক তো অণুরও অংশ, অণু ভেঙে পারমাণবিক তো এমনি দেখাও যায় না, কিন্তু পারমাণবিক বোমার ভয়ে পৃথিবী কাঁপে। আমাদের মধ্যে কিন্তু সেই নিউক্লিয়াস ফরমেশনটা এখন খুব জরুরি। অর্থাৎ ভারত আমাদের কী রকম প্রতিবেশী, এই কথাটা কিন্তু এ থেকে বোঝা যায় যে ভারত এমন একটা প্রতিবেশী যে প্রতিবেশী থাকলে শত্রুর কোনো দরকার নাই, সেখানে বিশ্বাসঘাতকতার আর কোনো দরকার নেই, সেখানে বেইমানের আর কোনো দরকার, কারণ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকাটা উচিত। কিন্তু সেটা যদি প্রতিবেশী ভালো হয়, প্রতিবেশী ভালো না হলে আপনি তার সাথে সুসম্পর্ক রাখবেন কী করে? এখন এর জবাবে কী দাঁড়াবে? এর দাঁড়াবে বাংলাদেশে ভারতীয় একজন লোক আসলে তাকেও তো ঢুকতে দেওয়া যাবে না। তাহলে আমাদের তো বাইরেটার অনেক রিলেশন আছে, অনেক কথাবার্তা আছে, অনেক আলোচনা আছে যেগুলো করতে হয়। তাহলে সেটা করতে গেলে তো দুই দেশের মধ্যে তো সুসম্পর্ক দরকার। এটা তো আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে বারবার এই কথাটা কিন্তু বলা হয়েছে। এই আপনার যে পুশিনের ক্ষেত্রেও বলা হয়েছে যে আপনার ডিপ্লোম্যাটিক নর্মস মানেন।
যে বাংলাদেশি থাকবে প্রকৃতপক্ষে যদি ওখানে কেউ থাকে আমরা তাদেরকে গ্রহণ করবো। আমেরিকাতে অভিবাসন হচ্ছে না, সারা দুনিয়াতেই তো অভিবাসন আর পুশিন তো এক জিনিস না। পুশিন হলো আপনি ধাক্কায় ঢুকাই দিতেছেন, আপনার মনে হচ্ছে ধাক্কায় দিতেছেন। আলটিমেটলি বাংলাদেশ থেকে যদি কোনো মানুষকে মনে করে যে এটা ভারতে দেওয়া দরকার, সেটা তো দেওয়া যাবে, একই নিয়ম। আপনি যদি দিতে পারেন, আমি কেন দিতে পারেন? এই যে দিতে পারার সক্ষমতার অর্জন করার প্রশ্নটা কিন্তু এই ডাক্তার জাহিদের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওকে, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।